আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বেশ কিছুদিন পর আপনাদের সাথে আবার দেখা। আজকে আমরা ভার্বের সঠিক ব্যবহার নিয়ে কথা বলবো, কারণ পরীক্ষায় এই জায়গা থেকে প্রশ্ন হবেই, হওয়াটা বাধ্যতামূলক, হতেই হবে ইনশাআল্লাহ। সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবেন। সবকিছু ওকে আছে? ওকে, জি। কারি ইমরান আলী সাহেব, সব ঠিকঠাক আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ গোলাম রব্বানী সাহেব, আল্লাহ ভালো আছেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবেন। আশা করি সব ওকে আছে। হ্যাঁ, সব ওকে আছে না? জি, ধন্যবাদ। আমরা আজকে দেখব ভার্বের সঠিক ব্যবহার। এইটা এজন্য গুরুত্বপূর্ণ কারণ ৩-৪টা প্রশ্ন যে কোনো এক্সামে হয়। এখন ভার্বের সঠিক ব্যবহার জানতে হলে এটা একক কোনো অধ্যায় নাই। আপনাকে টেন্স জানতে হবে, পার্সন জানতে হবে, নাম্বার জানতে হবে। ওগুলার সমন্বয়ে আপনাকে আইডেন্টিফাই করে নিতে হবে এটা কোন ক্যাটাগরিতে যাবে, কোথায় যাবে, কিভাবে যাবে। ওকে, আমরা দেখি সাধারণত যেমন একটা প্রশ্ন যদি আমরা দেখি এখানে, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক বাক্যটা দেখো তো, সঠিক বাক্যটা কি হবে। যেমন এখানে দেওয়া আছে যে ইয়েস্টারডে হি হ্যাজ গন হোম। এখানে ইয়েস্টারডে, এটা ইয়েস্টারডে, এইটা ইয়েস্টারডে, এটা ইয়েস্টারডে, তার মানে এটা পাস্ট টেন্সের অন্তর্ভুক্ত। মানে এটা পাস্ট টেন্স। ইয়েস্টারডে কোন টেন্সের অন্তর্ভুক্ত? পাস্ট টেন্স। ইয়েস্টারডে পাস্ট টেন্সের অন্তর্ভুক্ত, এটা বুঝলাম। এখন পাস্ট কোন টেন্স হবে? আমরা জানি ইয়েস্টারডে পাস্ট ইনডিফিনিটের সিম্বল আছে। এটা ইয়েস্টারডে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটে কি? পাস্ট ইনডিফিনিটের মধ্যে আপনার থাকবে সাবজেক্ট বি টু অবজেক্ট। এইটা থাকে সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটের একটা রুলস। এটা পাস্ট ইনডিফিনিটের একটা কি রুলস। এখন দেখেন তো, হি হ্যাজ গন হোম, ইয়েস্টারডে শব্দের সাথে এটা যায় না, কারণ এটা বলছে পাস্ট টেন্স, এইটা দিয়ে দিছে প্রেজেন্ট টেন্স। ইয়েস্টারডে হি হ্যাড গন হোম, এইটাও হয় না। ইয়েস্টারডে ইনডিফিনিট আর হ্যাড হইছে পারফেক্ট, পাস্ট পারফেক্ট। ইয়েস্টারডে হি ডিড, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট ডিড। আবার এইখানে হি ডিড গন, এই ডিডের সাথে গনের সম্পর্ক নাই। তার মানে কি হয়? ইয়েস্টারডে হি ওয়েন্ট হোম, এই কথাটা ঠিক আছে, কারণ পাস্ট ইনডিফিনিটের এই সেন্টেন্স আমাদের স্ট্রাকচার যেটা আছে ওই স্ট্রাকচারের সাথে এই আমাদের কাজের সাথে মিল আছে। কারণ ইয়েস্টারডে, এগো, লং এগো, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট ডে, এগুলো হচ্ছে পাস্ট ইনডিফিনিটের সিম্বল। এটা কি পাস্ট ইনডিফিনিটের সিম্বল। কথা বুঝতে পারছেন? তো এই জন্য ভার্বের সঠিক ব্যবহার জানতে হলে আমাদের কিছু রুলস
আইডেন্টিফাই করতে হবে, কিছু রুলস মাথায় রাখতে হবে, বুঝতে হবে যে সেন্টেন্সটা যে দিল এই সেন্টেন্সটা কিসের অন্তর্ভুক্ত। বললেন দেখেন তো যে উই লুক ফরওয়ার্ড, আমরা জানি লুক ফরওয়ার্ড টুর পরে যদি কোনো ভার্ব আসে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। লুক ফরওয়ার্ড টুর পরে কোনো ভার্ব আসলে আইএনজি যুক্ত হবে, তার মানে লুক ফরওয়ার্ডের সাথে টু যুক্ত হবে। এখানে দেখেন তো টু রিসিভিং, টু রিসিভ, ইন রিসিভিং, ফর রিসিভিং, এইটাও হবে না এইটাও হবে না, দুইটার কোনো একটা হবে। কিন্তু আমরা জানি কি যে লুক ফরওয়ার্ড টু এটা একটা একক বিষয়, লুক ফরওয়ার্ড টু, এই লুক ফরওয়ার্ড টুর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। লুক ফরওয়ার্ড টুর পরে কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা এই সেন্টেন্স আমাদের এইভাবে বুঝে নিতে হবে কোনটা কোন খতিয়ান কোন, এই যে জমিন, এই জমিনের আরএস কি, বিএস কি, সিএস কি, কোথায় কি আছে, জায়গা জমিনের যেমন বাপ মা আছে এগুলারও বাপ মা আছে, তা আমরা ওই বাবা মাকে দেখতে হবে, ওগুলা জানতে হবে, আরএস বিএস সিএস খতিয়ান দাগ নাম্বার এই নাম্বার সেই নাম্বার কোন মৌজা, এগুলা দেখা নিশ্চিত হইয়া তারপরে জায়গা জমিন মাপতে আসতে হবে। তার আগে আমাদের এগুলা করা সম্ভব হবে না। এক একটার এক এক রুলস, এক একটার এক এক কি রুলস আছে। যেমন ইফ যুক্ত বাক্য, ইফ আই ওয়ার এ কিং, এইটার একটা রুলস আছে, ওই রুলস আমাদের দেখতে হবে। সোহাইল এবং তামিম আনসারি সাহেব, কথা বুঝতে পারছেন? তা আমরা একটু রুলস গুলা দেখি ইনশাআল্লাহ। ওকে, আমরা টোটাল 19টা বা 20টা রুলস দেখব, এগুলা 20টা রুলস দেখব, এগুলা থেকেই আমরা কাজ করব। একজন প্রশ্ন করলো নিবন্ধন কি থাকবে? দেখেন যদি এইটা নিয়ে বলি, 19তম শিক্ষক নিবন্ধন, নিবন্ধন 19তম শিক্ষক নিবন্ধন, কি লিখছি? 19তম শিক্ষক নিবন্ধন। এটার মানে হইল শিক্ষক নিবন্ধন পরীক্ষা হবে, পরীক্ষায় সনদ দিবে, কি দিবে? পরীক্ষায় কি দিবে? সনদ দিবে। পরীক্ষায় এই 19তম নিবন্ধন মানে এটা একটা পরীক্ষা হবে, পরীক্ষায় কি দিবে? সনদ দিবে। নিবন্ধন মানে আপনি শিক্ষকের একটা নিবন্ধন সার্টিফিকেট পাবেন, সনদ দিবে। এটা আগে দিয়ে আসতো, কিন্তু এখন আর এইটা হবে না, এখন আর 19তম শিক্ষক নিবন্ধন হবে না, এখন হবে সরাসরি নিয়ম যে নিবন্ধন সিস্টেমেই বাতিল, শিক্ষক নিয়োগ, শিক্ষক নিয়োগ পরীক্ষা। মানে সিস্টেম সব ঠিক থাকবে, সিস্টেম সিস্টেম সব ঠিক থাকবে, শুধু নাম পরিবর্তন হবে। এই নামের কারণ এটার সাথে সনদের সম্পর্ক, কিসের সম্পর্ক? সনদের। কিন্তু আপনার প্রিলি থাকবে, লিখিত থাকবে, ভাইবা থাকবে, প্রিলি লিখিত ভাইবা থাকবে, শুধু নাম বাদ যাবে, সনদ সিস্টেম বাদ যাবে। এই যে এখন গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতেছে, এই জায়গা বাদ যাবে। আপনি প্রিলি দিলেন, লিখিত দিলেন, ভাইবা দিলেন, ভাইবায় পাস করলেন, চাকরি নিশ্চিত, সরাসরি যোগদান। ওই সরাসরি যোগদান, এখানে সনদের প্যারা নাই, কিছু নাই, সরাসরি নিয়োগ। প্রাইমারিতে যেমন নিয়োগ হয়, গভর্নমেন্টের অন্যান্য সেক্টরে যেই রকম নিয়োগ হয়, ঠিক এই রকম হবে। কথা বুঝতে পারছেন? অনেকে পেরেশানির মধ্যে পড়ে গেছে, হাই হাই 19তম শিক্ষক নিবন্ধন নাকি হবে না, তাইলে আমরা কি করব? তো শিক্ষক নিয়োগ দিবে কেঠা? তাহলে নিবন্ধন সিস্টেম থাকবে না, সনদ প্রথা থাকবে না, সরাসরি নিয়োগ, সরাসরি নিয়োগ হবে। আমার কথা কি বুঝতে পারতেছেন? কথা বোঝা যায়? হ্যাঁ, এই যে এখন নতুন নিয়ম আসবে, এখানে সিলেবাস আরো বড় করা হবে। সিলেবাসের মধ্যে যেমন
সিলেবাসের মধ্যে আপনার কি কি আনবে, লিড সাহিত্য নিয়ে আসবে। এবার সিলেবাসে কি যুক্ত করবে, সাহিত্য যুক্ত করবে। আপনার আরবি এই ইংরেজি সাহিত্য আপনাকে এখন পড়তে হবে। এই যে যুগ বিভাজন যুগের শেক্সপিয়ার পড়তে হবে আপনাকে, জন ডান পড়তে হবে, পিবি শেলি পড়তে হবে, আর্নেস্ট হেমিংওয়ে পড়তে হবে, ইংলিশ পড়তে হবে। যেগুলো আমরা অনার্সে পড়েছিলাম ওই বিষয়গুলো আপনাকে, সাহিত্যের মৌলিক বিষয়গুলা, ম্যাকবেথ, হ্যামলেট, এটা সেটা পড়তে হবে। বাংলা সাহিত্য পড়তে হবে, সিলেবাসে দিয়ে দিবে এটা। দেশের যেই কোনো স্থানে নিয়োগ হবে তবে জেলাকে প্রায়োরিটি দেওয়া হবে। তাহলে সাহিত্য নতুন যোগ হবে, কিন্তু এগুলা থাকবে, এগুলা ছাড়া নিবন্ধন হবে না। যে সিলেবাস এইটার পাশাপাশি এইটাকে আরো সম্প্রসারণ করা হবে। ওকে, তো সুতরাং এইটা নিয়ে পেরেশানির কিছু নেই। লিখিত না থাকলে বিষয়ভিত্তিক টিচার নিয়োগ দেওয়া কঠিন হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? অনেকে বলে লিখিত হলে কি হবে, যার যেই বিষয় ওই বিষয়ের লিখিত হবে। প্রাইমারির কথা ভুলে যান, প্রাইমারিতে তো লিখিত নাই, দরকার নাই। বাচ্চাদের জন্য আবার কিসের লিখিত? প্রিলি দিছে, তারপরে সরাসরি ভাইবা, যোগ্য মনে হইলে ওকে ওখানে পাঠাই দাও। কিন্তু যখন মাধ্যমিকে আসবেন, কলেজের লেকচারার হবেন, সবার জন্য আলাদা লিখিত আসবে। এখানে আলাদা লিখিত হবে, আলাদা লিখিত। এখানে লিখিত যেমন বাংলার জন্য যারা, তাদের বাংলা সিলেবাস, আরবির জন্য যারা আরবি সিলেবাস, ইংরেজির জন্য যারা ইংরেজি সিলেবাস থাকবে, বিষয় আলাদা থাকবে। ঠিক আছে? সুতরাং ওই জায়গায় ছাড় নাই এবং ভুল বোঝারও সুযোগ নাই। 19তম শিক্ষক নিবন্ধন নাম থাকবে না, সনদ প্রথা থাকবে না, সরাসরি নিয়োগ হবে প্রিলি লিখিত ভাইবার মাধ্যমে। ওকে, এবং ভাইবাতে লিখিততে কতটুকু পাস করাবে, যে ভাইবা যে পদের ডাবল। সহকারী মৌলবী যদি 6000 পদ খালি থাকে, কত হাজার? সহকারী মৌলবী যদি 6000 পদ খালি থাকে, তাহলে লিখিত পাস করাইব 12000। লিখিত পাস করাবে কত? 12000। কিন্তু দুর্ভাগ্য, 12000 কই পাবে? নাই, অনেকে জানেই না, অনেকে জানে না। প্রিলিতে আরবি যুক্ত হওয়ার সম্ভাবনা নেই। ঠিক আছে? ওকে, যাই হোক, আমরা এবার আমাদের মূল কথায় আসি। যে তাহলে রাইট ফর্ম অফ ভার্বস বলতে গ্রামারে আলাদা কোনো শাখা নাই। এখানে টেন্স আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে, কন্ডিশনাল সেন্টেন্স আছে, কনজাংশন আছে, মডেল ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ইনভার্সন ইত্যাদি আছে, ইত্যাদি আছে। এই সবকিছুর সমন্বয় আপনার রাইট ফর্ম অফ ভার্ব। সবকিছুর সমন্বয়ে কি? সবকিছুর সমন্বয়ে আপনার রাইট ফর্ম অফ ভার্ব হবে। উনিশতম সার্কুলারের বিষয় আজকে বোর্ড মিটিং হয়েছে, আলাদা দল গঠন করা হয়েছে। ওই বোর্ড যে সিদ্ধান্ত দিবে, ওই সিদ্ধান্তের আলোকে তারিখ জানিয়ে দেওয়া হবে। এর বেশি কিছু বলা যায় না, কারণ আজকে 19তম নিয়ে বসছে। এখন এইটার মোটামুটি সব খসড়া রেডি আছে, কিভাবে তারা সামনে অগ্রসর হবে ওই বিষয়ে ওনারা কাজ করবে। আমরা আশাবাদী যে 1-2 মাসের মধ্যে আমাদের সার্কুলার চলে আসবে। আজকের আন্দোলনের সর্বশেষ 20% নিয়ে চলে আসতে হয়েছে। যাই হোক, ওটা সবাই দেখছেন। আমরা একটু খেয়াল করি, একটু একটু মনোযোগ এইদিকে দেই। আমরা অনেক কথা বলে ফেলেছি ইনশাআল্লাহ। তাহলে ভার্বের সঠিক ব্যবহার জানতে হলে টেন্স জানাটা জরুরি। রাইট ফর্ম অফ ভার্ব জানাটার ক্ষেত্রে আমাকে কন্ডিশনাল জানতে হবে, আমাকে জানতে হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আমাকে মডেল ভার্ব সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। ঠিক আছে? তাহলে একটু প্রথমেই খেয়াল করি জাহানারা ম্যাম, যে সেন্টেন্সে যদি অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি, এই ওয়ার্ডগুলো থাকে কোন সেন্টেন্সের মধ্যে, ইবতেদাইতেও লিখিত থাকবে, সবার লিখিত হবে। কোন সেন্টেন্সের মধ্যে যদি এই ওয়ার্ডগুলো থাকে, ওই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওই সেন্টেন্সটা কোন টেন্সের অন্তর্ভুক্ত?
প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মানে আমরা টেন্সের অধ্যায় পড়েছিলাম যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মানে হইলো এটার স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস বি1 প্লাস অবজেক্ট, বা ভার্বের এখানে এস অথবা ইএস যুক্ত হবে প্লাস অবজেক্ট। ঠিক আছে, তাহলে এই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার আপনাকে জানতে হবে, এটা আশা করি জানেন টেন্সের বিষয়টা। ওই অনুযায়ী এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আপনাকে কাজ করতে হবে। যে যখন একটা সেন্টেন্স দিল, যেমন হি অলওয়েজ ডিস্টার্বস মি, এখানে এসটা দিল না, অথবা হি অলওয়েজ ড্যাশ মি, এখানে ডিস্টার্ব, ডিস্টার্বিং, ডিস্টার্বস থাকবে। আপনি খুঁজে নিতে হবে এখানে অলওয়েজ আছে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থেকে এসেছে, এবং হি এটা থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে যেই ভার্ব আসবে, ভার্বের সাথে এস অথবা ইএস বসবে। ঠিক আছে, ওকে। জি, ইবতেদায়ী মৌলবীর লিখিত ক্লাস হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে 1 নাম্বার রুলস দেখলাম কি, কোন সেন্টেন্সের মধ্যে যদি অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি ইত্যাদি থাকে, তাহলে ওইটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। দ্বিতীয়ত, যেই সেন্টেন্সের মধ্যে বি ভার্ব থাকে না, তাদেরকে নেগেটিভ বা ইন্টারগেটিভ করতে হলে টেন্স অনুযায়ী ডো, ডাজ, ডিড বসাইতে হবে। যেমন যার মধ্যে বি ভার্ব কোনগুলা, এই যে বি ভার্ব বললো, অনেকে বি ভার্ব চিনে না, বলেন তো বি ভার্ব কোনগুলো? বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, অয়ার, এম ইজ আর, ওয়াজ, অয়ার, এগুলা যদি থাকে না, এগুলা যদি না থাকে সেই ক্ষেত্রে মানে আমাদেরকে কি বসাইতে হবে? বি ভার্ব না থাকলে আমাদেরকে হয় ডো অথবা ডিড অথবা ডান বসাইতে হবে, অথবা কি ডান বসাইতে হবে। ফয়সাল রেজা কাদরি, জি না, আমার চিন্তা ভাবনা ভিন্ন, যার কারণে আমি গভর্নমেন্টের কোনো কিছুতেই থাকতে চাই না। এমিজার, ওয়াজার, রেগুলার, এগুলাকে কি বি ভার্ব বলে, এগুলাকে বি ভার্ব বলে, টু বি ভার্ব, এগুলাকে কি বলে? টু বি ভার্ব। এগুলাকে এমিজার, ওয়াজ, অয়ার, এগুলাকে বলে টু বি ভার্ব, এগুলাকে কি বলে? টু বি ভার্ব। হ্যাজ, হ্যাভ, হ্যাড, এগুলাকে বলে হ্যাভ ভার্ব। ডো, ডিড, ডান, এগুলাকে বলে ডো ভার্ব। আমাদের প্রত্যেকটা জিনিসের একটা নাম আছে, প্রত্যেকটা জিনিসের। ঠিক আছে, অপ্রয়োজনীয় কথা পরিহার করেন, আমরা একটু খেয়াল করি, ক্লাসটার দিকে মনোযোগী হই। হ্যাঁ, তাহলে বি ভার্ব দেখলাম, কোন জায়গায় যদি বি ভার্ব না থাকে, এমিজার, ওয়াজ, অয়ার না থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে ডো, ডাজ, ডিড, ডো ভার্ব ব্যবহার করব। 2 নাম্বার গেল। 3 নাম্বার একটু খেয়াল করি, কোন ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে, ডাব্লিউএস কোশ্চেন কোনগুলো? ডাব্লিউএস কোশ্চেন হচ্ছে হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, হু, হোম, হুইচ, হোজ, 8টা ডাব্লিউএস কোশ্চেন। কয়টা? 8টা। এগুলা এবং সাবজেক্টের মাঝে অক্সিলারি ভার্ব বসে। যেমন আমরা কিন্তু বলতে পারি না হোয়াট হি ডিড, আমরা বলতে পারি না। ডাব্লিউএস কোশ্চেন এবং সাবজেক্টের মাঝে অক্সিলারি ভার্ব বসবে। এই ডাব্লিউএস কোশ্চেন এবং সাবজেক্টের মাঝে অক্সিলারি ভার্ব বসবে। এই নিয়মে যদি না থাকে তাহলে সেন্টেন্স ভুল আছে। সেন্টেন্স কি আছে? যদি এমন হয় যে হোয়াই হি ডিড লাভ এট মি, এই যে সেন্টেন্সের মধ্যে দেখেন ডাব্লিউএস কোশ্চেনের পরে সাবজেক্ট চলে এসেছে, এটা রং সেন্টেন্স। এই জন্য ডাব্লিউএস কোশ্চেন এবং সাবজেক্টের মাঝে অক্সিলারি ভার্ব বসবে। কথা ক্লিয়ার? আমরা এটাও দেখলাম। তারপরে দেখি কোন সেন্টেন্সের মাঝে যদি নাও, এট দিস টাইম, এট দিস মোমেন্ট, এট দিস ভেরি মোমেন্ট থাকে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কি টেন্স হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।
কথা বুঝতে পারছেন? নাও, at this moment, at this time, at this very time, very moment, at this very moment, এগুলা যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কি কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট এই অনেকে এই বিষয়গুলা বুঝে না যে একটা সেন্টেন্সের মধ্যে যেমন দেখেন এখানে রাইট নাও আছে, কি আছে? নাও আছে। শি ইজ ওয়ার্কিং উইথ হিম রাইট নাও। এই নাও থাকার কারণে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অন্তর্ভুক্ত। এইটা দিয়েই বুঝলাম এটা কন্টিনিউয়াস টেন্স। তার মানে এখানে শি এর সাথে ইজ বসবে প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। জাহানারা ম্যাম, ইসলাম শিক্ষায়। আমার কথা বুঝতে পারছেন? যে এই ওয়ার্ড গুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে পাই, যেমন দে আর ওয়াচিং টিভি এট দিস মোমেন্ট, এই এট দিস মোমেন্ট হইছে কন্টিনিউয়াস এর সিম্বল। কিসের সিম্বল? কন্টিনিউয়াস এর সিম্বল। যেভাবে শারমিন সাথী, আমাদের লিখিত ক্লাস অলরেডি চলে, লিখিত ক্লাস আলাদা কোর্স, ওইটা চলতেছে। খেয়াল করেন তো কি বললাম, যে দুইটা মানুষ দাঁড়িয়ে আছে বা তিনটা মানুষ, চারটা মানুষ দাঁড়িয়ে আছে। চারটা মানুষের মধ্যে আপনাকে বলতে হবে এটা পুরুষ নাকি মহিলা, না হিজড়া নাকি ছোট বাবু। এখন আপনি কিভাবে চিনবেন? পুরুষ কিভাবে চিনবেন? তখন আপনি বলেন যে যার মুখে দাড়ি আছে, যার গায়ে পোশাকগুলো পুরুষের পোশাক। কয় পুরুষের পোশাক কোনগুলো? বলে প্যান্ট, শার্ট বা টি শার্ট, লুঙ্গি, এগুলা পরে, গালে দাড়ি, এখানে মোষ আছে, তারে পুরুষ বলে। তাকে কি পুরুষ বলে। যে দেখলেই চিনে ফেলি এটা পুরুষ। নারী বলে তার দেহে নারীদের পোশাক থাকবে, হয় থ্রি পিস থাকবে, না হয় বোরকা থাকবে, না হয় কাপড় থাকবে, তার মুখে দাড়ি থাকবে না, মোষ থাকবে না, শরীরের গঠন আলাদা, এজন্য সে নারী। হিজড়া বলে হিজড়া ওর দাড়ি মোষ থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু কণ্ঠ বেড়ার মতো, তারপরে কেমন কেমন করে, কেমন কেমন করে। বাবু বলে এ তো ছোট মানুষ, ছোট দেখতে। তার প্রত্যেকটা জিনিস আমরা যেভাবে আইডেন্টিফাই করি যে এটা পুরুষ, এটা মহিলা, এটা হিজড়া, থার্ড জেন্ডার, এটা বাবু, এটা কাঠ বা এটা টেবিল, এটা এক এক রকম সিম্বল। ঠিক এই রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রেও যেমন এইটা at this very moment, at this time, at this moment, now, right now, এগুলা যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে ওই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই সেন্টেন্সটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কথা বুঝতে পারছেন? এইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই আমরা দেখেই চিনে ফেললাম এটা কি, যে এখানে নাও আছে, এখানে রাইট নাও আছে, এখানে at this moment আছে, at this very moment আছে, তাইলে এটা কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স মানে কি? কন্টিনিউয়াস টেন্স মানেই হইল সেন্টেন্সটা এইরকম হবে যে সাবজেক্ট প্লাস এখানে এম, ইজ, আর এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, হ্যাঁ, প্লাস অবজেক্ট, প্লাস কি অবজেক্ট। বলে কন্টিনিউয়াস মানেই আমার ব্রেনে খেলে যেটা এইরকম হবে, তাহলে সেন্টেন্স ওই রকম সঠিকটা দিয়ে দিতে পারবেন। কথা বুঝছেন? তাহলে আমরা দেখলাম যে প্রেজেন্ট ইনডিফিনিটের কিছু সিম্বল আছে, কন্টিনিউয়াসেরও কিছু কি আছে সিম্বল আছে। এবার দেখেন কোন সেন্টেন্সের মধ্যে যদি হ্যাজ, হ্যাড, হ্যাভ বা হ্যাভিং থাকে, এটার পরে ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপল হয়। হ্যাজ, হ্যাভ, হ্যাড। কি আবারও বলি, কি থাকে? হ্যাজ। কোন সেন্টেন্সের মধ্যে হ্যাজ, হ্যাভ, হ্যাড বা হ্যাভিং, এগুলার পরে যেই ভার্ব হবে ওই ভার্বটা বি3 হবে। এগুলার পরে যেই ভার্ব হবে ওই ভার্বটা কি বি3, ওই ভার্বটা কি হবে বি3 হবে। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা দেখলাম হ্যাজ, হ্যাভ, হ্যাড, হ্যাভিং থাকলে এটার পরে ভার্ব, যেমন উই হ্যাভ মেড, তারপরে হ্যাভিং ডান। দেখেন হ্যাভিং এর পরে ডো হওয়ার কথা না, হবে না, ডান বি3, ডান কি বি3, ডিড বি2, ডো বি1, এটা বি1, এটা বি2, এটা বি3। তাহলে হ্যাজ, হ্যাভ, হ্যাড, হ্যাভিং
এগুলার পরে যদি ভার্ব বসে ওই ভার্বটা B3 হবে। এটা BCS এর একটা বই থেকে পড়াচ্ছি ম্যাম। ওকে, আচ্ছা, এরপরে আমরা আরেকটা রুলস দেখি। আগে বলেন আমার কথা বুঝতে পারতেছেন কিনা, আমার কথা বোঝা যায় নাকি এলোমেলো লাগতেছে? আমি কিন্তু সহজ সাবলীল ভাষায় বলতেছি, আমি ইন্ডিয়ান ভাষায় বলি না বা তামিল ভাষায় বলি না, অন্য কোনো ভাষায় বলি না, আমি বাংলা ভাষায় মাতৃভাষায় বলি। আশা করি বুঝতে পারবেন, কারণ আমি তো তামিল বলি না যে বুঝতে পারবেন না। अत्तारी अत्तारी संबरती बुक्काड़ी आसवटी तू तेरे काड़ा ए रासती रंगो रत्तो रासती रब्बरना कत्तिर कौआ एर मुर्मुदर्रा सेल तो मदक तंडे तोड़ बुड़े तो मुर्रबरू एंते सनाया आज से गहिरिंदा कूड़ा मनमसिया दे आज तेरा बिड़िंदा कूड़ा नड़नड़यादे उल्ला पड़ उल्ला तेड़का उल्ला समाएड़ा दे नंतर मरंगक्क पेट्टी अत्तारी अत्तारी संबरती बुक्काड़ी आसवट्टी तू तेरे काड़ा नंतर मरंगक्केट्टी मतरंगक्क पेट्टी एन्ने याड़िका कापिताड़िका उन्ने फुलालुए ना। ओके, তাহলে আমাদের তামিল বলি নাই যে বুঝবেন না, বাংলা বলতে বুঝবেন। তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস বা হ্যাভিং এর পরে যদি B3 থাকে, মানে এগুলার পরে যেই ভার্ব আসবে সেটা B3 হবে, সেইটা কি হবে? B3 হবে। এরপরে দেখেন কোন সেন্টেন্সের মাঝে যদি জাস্ট থাকে, কি থাকে? কোন সেন্টেন্সে যদি জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এবার, লেটলি, রিসেন্টলি এগুলা থাকে, তাহলে সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেন্টেন্স কোন টেন্স হবে? ওই যে বললাম তামিল বলছি বুঝেন না, বুঝারও কথা না, আমিও বুঝি না, বাট এতটুক জানি যে একটা মেয়ে ওই যে দোলনাতে উঠলো, ওই চাকার ওই যে কি বলে এটা, চাকার মতো দোলনা, ওইটাতে উঠলো, হঠাৎ করে একটা দুর্ঘটনা হলো, তখন মেয়েটা উপরে আটকে গেল, তার ওটা ভেঙে গেল, তো একটা ছেলে তাকে বাঁচাইছিল, তো ছেলেটা কামলা ছেলে, বাঁচানোর পরে তখন তাদের দুজনের মধ্যে ভালোবাসা হয়, একটা সময় গিয়ে একজন আরেকজনকে ভালোবাসে, তখন ভালোবেসে তারা এই গানটা গেয়েছিল। এতটুক জানি, আর কিছু না। ঠিক আছে, B1, B2, B3 এর শীট, এটা আপনি যে কোনো গ্রামার বইতে পাবেন, ভার্বের 3টা রূপ। তাহলে কোন সেন্টেন্সের মধ্যে যদি জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এবার, লেটলি, রিসেন্টলি থাকে, ওইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট প্লাস এখানে হ্যাজ, হ্যাভ প্লাস B3 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের চিহ্ন। এটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের চিহ্ন। এইটা আমরা দেখে নিব। তাহলে ওই যে বললাম আমার তো মাথায় আছে প্রেজেন্ট ইনডিফিনিট কোনটা, প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনটা, প্রেজেন্ট পারফেক্ট কোনটা, এগুলার স্ট্রাকচার আমার মাথায় আছে। টু বি ভার্ব কোনটা, টু হ্যাভ ভার্ব কোনটা, B3 কোনটা, B1 কোনটা, B2 কোনটা, আমাদের সব জানা আছে, সব রেডি, শুধু এখন কুক রান্না করতে বাকি। কি করতে বাকি? রান্না করতে বাকি। আচ্ছা, যেমন দেখেন তো কি বলছে, যে শি হ্যাজ অলরেডি কাম আউট অফ দ্য ক্যাবিন, ইতিমধ্যে সে রুম থেকে বেরিয়ে গেছে। এই অলরেডি থাকার কারণে আমরা বুঝে নিলাম এটা প্রেজেন্ট পারফেক্ট। এটা কি? প্রেজেন্ট পারফেক্ট। তার মানে এই হ্যাজের সাথে সাথে এখানে B3 হবে। কি হবে? B3 হবে। আই হ্যাভ আছে, রিসেন্টলি আছে, এটা হইছে চিহ্ন কিসের? প্রেজেন্ট পারফেক্টের।
এই জন্য এটা থাকার কারণে আমাদের এই জায়গাটা ঠিক দেখতে হবে। হ্যাভ আই এর সাথে হ্যাভ বসে, হ্যাভ থাকলে এটা বি3 হবে। এখানে হ্যাজ বসবে না হ্যাভ বসবে, আমাদের সাবজেক্টের পাশাপাশি অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব দেখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা দেখি কোন সেন্টেন্সের মধ্যে যদি অতীত নির্দেশক শব্দ থাকে, ওই যে প্রথমেই আমরা আজকে বলেছিলাম, কোন সেন্টেন্সে যদি ইয়েস্টারডে, এগো, লং সিন্স, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট ডে থাকে, অতীত মানে পাস্ট ইনডেফিনিট। অতীত মানে কি? পাস্ট ইনডেফিনিট টেন্স, ওইটা পাস্ট টেন্স হবে। যেমন হি লেফট হোম লাস্ট নাইট, এই যে অতীতবাচক শব্দ, এর জন্য এখানে লিভ থেকে লেফট চলে এসেছে। কি চলে এসেছে? লেফট চলে এসেছে। আই কেম হোম ইয়েস্টারডে, এই যে ইয়েস্টারডে থাকার কারণে এখানে কেম এসেছে, কাম থেকে। কোথা থেকে? কাম থেকে কেম এসেছে। তাহলে আমরা কি দেখলাম? যে কিছু শব্দ আছে মুখস্থ করতে হবে। তো এখন এগুলা যদি আপনি মুখস্থ না করেন, এটা যদি প্র্যাকটিস না করেন, এটা যদি মাথায় না রাখেন, তাহলে তো আপনি সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারবেন না। সেন্টেন্স কি রাইট আছে না রং আছে বুঝতে পারবেন না। যদি বুঝতে না পারেন, পরীক্ষায় ভুল করার সম্ভাবনা বেশিই থাকবে। এজন্য আমাদের এগুলা পড়তে হবে। সব রেডি, একটু সময় দিতে হবে, একটু সময় দিতে হবে। ব্যস্ততা থাকবে, মানুষের জীবনে ব্যস্ততা ছাড়া কিছু নেই। প্রচুর পরিমাণে ব্যস্ততা থাকা লাগে। ব্যস্ততা থাকবে, তবুও আমাদের কাজ করে যেতে হবে। তবুও কি কাজ করে যেতে হবে। একটা সময় প্রচুর ফ্রি ছিলাম, প্রচুর ফ্রি ছিলাম, জীবনে কেউ ছিল না, জীবনে কেউ ছিল না। অনার্স কমপ্লিট করলাম 2019, তখনও কেউ ছিল না। মাস্টার্স পড়লাম 20, কেউ ছিল না। 21-এ গিয়ে করোনার সময় হঠাৎ করে একটা মেয়েকে ভালো লাগলো, কথাবার্তা বলতাম, ভালো লাগতো, এই প্রথম। একটা সময় গিয়ে মনে হলো যে বিয়ে শাদী করলে তাকেই করব। তার পরিবারের সাথেও টুকটাক কথাবার্তা বলতাম। তখন গাজীপুরে ছিলাম, একটা কিন্ডার গার্ডেনে 2200 টাকা বেতনের চাকরি করছি। ওর সাথে কথা বলতে বলতে বেশ কিছু বছর হয়ে গেল, 4 বছর। গত 1 বছর ব্যস্ততা বেড়েছে, প্রচুর পরিমাণে ব্যস্ততা বেড়েছে, ক্লাস, এটা সেটা, নানান ব্যস্ততা। একটা সময় গিয়ে সে রাগ করে অন্য জায়গায় বিয়ে বসে গেল। অভিযোগ একটাই, ব্যস্ততা। আমি বা কি করতে পারি? কিছু করার নেই। পরিবার ও যা বলছে তাই হয়েছে। আমি আমার পরিবার থেকে বলছিলাম, বাট তারা অ্যালাউ করলো না। কেন? ব্যস্ত মানুষ। কিন্তু আমার লক্ষ্য ওইটা না, লক্ষ্য অন্য কিছু, যে জীবনে কিছু করতে হবে, যাইতে হবে। ব্যস্ততা থাকবে, কিন্তু আমাদের এর মধ্যেও আমাদের এগিয়ে যেতে হবে, তাই না? তো কখনো কখনো ব্যস্ততা ভালো, কখনো কখনো খারাপ, এভাবেই চলছে, এভাবেই চলছে। শুধু ব্যস্ততার অজুহাতে একজন চলে গেল 4 বছর অতিক্রম করার পর। তো কি হয়েছে? জীবন এইরকমই। তো ব্যস্ততা আমাদের থাকে, কিন্তু ব্যস্ততার মধ্যেও অনেক কাজ করতে হয়। যেমন সকালে ঢাকা গেছি, সকাল গিয়ে ঢাকাতে থেকে ওখান থেকে এসে মাগরিবের নামাজ পড়লাম, মাগরিবের নামাজ পড়ে তারপরে রুমে বসে একটু স্টাডি করলাম, কারণ ক্লাসে পড়াইতে হবে, এগুলা দেখলাম। এরপরে আবার রুমে 2টা ফুল আঁকবো ব্যাকগ্রাউন্ডের জন্য, ওটার জন্য রং নিয়ে আসলাম। তারপরে এই তো কাজ চলতেইছে, কিছু করার নেই। ব্যস্ততা, এর মাঝে আমাদের মূল লক্ষ্যগুলা ঠিক রাখতে হবে। এর জন্য ক্লাস আমি কোনোদিন বাদ দিছি? ক্লাস আমি তো বাদ দেই না। আমি অনেক ব্যস্ত থাকি, ঠিক আছে, তবুও তো ক্লাস বাদ দেই না, পড়া বাদ দেই না। আপনি কেন বাদ দেন? আমার প্রতিনিয়ত শত শত মানুষের সাথে কথা বলতে হয়, কত কিছু করতে হয়, তাও তো আমি ক্লাস একদিনও মিস করিনি। হ্যাঁ, মাঝে মাঝে জরুরি কাজে গেলে আটকে যাই, কিন্তু আমি মিস করি না। আমি তো নিয়মিত পড়াশোনা করি, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। তাহলে আপনি কেন পারবেন না বলেন? ব্যস্ততা থাকবে, কিন্তু এটা একটা অজুহাত। ব্যস্ততা একটা কি? অজুহাত।
ব্যস্ততা, অজুহাত। এর জন্য ব্যস্ততা দেখাইয়েন না, একটু পড়তে হবে। জানেন অনেক কঠিন হচ্ছে প্রতিনিয়ত। নিবন্ধন এখন যে পরীক্ষাটা, নিয়োগ পরীক্ষাটা হবে, এটা কঠিনই হবে। এখানে পড়ার পরিমাণ বেশি, ব্যাপক পড়তে হবে। এটার পাশাপাশি সাহিত্য এখন অ্যাড করে দিবে, কিন্তু কি করবেন? আপনি শুধু অজুহাত দিলেন, কিন্তু অজুহাত করতে করতে তো দিন চলে গেল। হ্যাঁ, দিন চলে যাও, হঠাৎ করে দেখবেন পরীক্ষা চলে আসছে। অনেকের অজুহাতের কারণে কোনো পড়াই হয় না। কোনো পড়াই হয় না। এজন্য অজুহাত, আল্লাহর রাস্তায় অজুহাত দেখাইয়েন না। অজুহাত দেখানোরই দরকার নেই। আপনি একটু স্টাডি করার চেষ্টা করেন। কোন সেন্টেন্সের মাঝে যদি নো সনার হ্যাড এ ড্যাশ দেন, এইটার সাথে এটা কানেক্টেড। হ্যাঁ, নো সনার হ্যাড দেন, স্কার্সলি হ্যাড হোয়েন, হার্ডলি হ্যাড বিফোর, এগুলা থাকলে হ্যাড যুক্ত অংশে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন নো সনার হ্যাড, এই হ্যাড এইটা থাকার কারণে এই জায়গাটা প্রেজেন্ট পারফেক্ট হবে, মানে এখানে যে ভার্ব বসবে ভার্বটা বি3 হবে। নো সনার হ্যাড, হ্যাড যুক্ত অংশ, হ্যাড যুক্ত, হ্যাড যুক্ত অংশটা কি? এই হ্যাড যুক্ত অংশটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। এখানে কি বি3, মানে এই ভার্বের 3 নাম্বার রূপ হবে, আর বাকি অংশটা পাস্ট ইনডিফিনিট হবে, হি রান অ্যাওয়ে। তাহলে নো সনার হ্যাড দেন, স্কার্সলি হ্যাড হোয়েন, এগুলার পরে সরাসরি বি3, আর এর পরবর্তী অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। পরবর্তী অংশটা কি? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এরপরে আমরা দেখি আরেকটা সেন্টেন্স, তবে আমি কাউকে দোষ দেই না, এটা আল্লাহ রাখে নাই, এই জন্য হয় নাই। হয়তো ভালো কিছু হবে, না হয় খারাপ কিছু হবে। আল্লাহ যা করে করুক, আলহামদুলিল্লাহ। তবে কারো উপর আমার রাগও নাই, অভিযোগও নাই। চলছে এভাবেই স্বাভাবিক জীবন যাপন। মানুষ আমি যেমন স্বাভাবিক, সাধারণ, চিন্তা ভাবনাও আমার সাধারণ, এভাবেই চলবে জীবন। কারো সাথে রাগও করা যাবে না, কারো উপর অভিযোগও দায়ের করা যাবে না। সিদ্ধান্ত আল্লাহর, আমরা শুধু তার সেই সিদ্ধান্তের আলোকে নিজেরা চলমান আছি, নিজেরা চলমান আছি। ওকে, এরপরে আমরা দেখি কোন সেন্টেন্সের মধ্যে যদি আমরা খেয়াল করলাম একটু আগে, কোন সেন্টেন্সের মধ্যে যদি সেন্স থাকে, কি থাকে? সেন্সের আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট আর পরের অংশ পাস্ট ইনডিফিনিট। কোন সেন্টেন্সের মধ্যে যদি কি পাওয়া যায়? সেন্স পাওয়া যায়। এই সেন্সের আগের অংশ কি? প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট, পরের অংশ পাস্ট ইনডিফিনিট। প্রথম অংশ সেন্সের পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট, পরের অংশ পাস্ট ইনডিফিনিট। পরের অংশ কি? পাস্ট ইনডিফিনিট। পরের অংশ পাস্ট ইনডিফিনিট। সেন্সের আগের অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট হয়। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। সেন্সের আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হয়, প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে পরের অংশটা পাস্ট ইনডিফিনিট হবে। হ্যাঁ, দেখে আমার ভিডিও দেখে, আমার ক্লাসগুলো অনিয়মিত দেখে, দেখার চেষ্টা করে। আমার বয়স 27 চলতেছে। 1998 মার্চের 12 তারিখ বৃহস্পতিবার ফজরের সময় আমার জন্ম, আর ওই সময়ই আমার আম্মার মৃত্যু। আমার জন্মের আধা ঘন্টার মধ্যে আমার আম্মা মারা যায়। 1998 মার্চের 12 তারিখ। আম্মা আমাকে দেখে নাই, আমি তো ছোট মানুষ, অজ্ঞান অবস্থায় ছিল, ওই অবস্থায় মারা গেছে। যখন আমি তো মাত্র বের হলাম, তো ওই যে কি বলে এইটাকে, নাভির যে অংশটা, ওইটা কাটতে গিয়ে উনি ওইটা বান দিতে গিয়ে হাত থেকে ছুটে গেছে। ওই যে মানে আমার সাথে মায়ের সাথে যেই নাভির ইয়াটা কি বলে এইটাকে, ওইটা মানে কেটে বান দিবে এমন থাকতে ওইটা ছুটে গেছে, অতিরিক্ত রক্তক্ষরণ, আম্মা মারা গেল, আমি বেঁচে গেলাম চাঁদপুরে। ওকে, এরপরে দেখি কোন সেন্টেন্স, খেয়াল করেন কি বলছে, কোন সেন্টেন্সের মধ্যে যদি সেন্স থাকে,
কোন সেন্টেন্সের মাঝে যদি সিন্স থাকে, সিন্সের পূর্বের অংশ কি আছে খেয়াল করতে হবে। এই অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে সিন্সের পরের অংশ পাস্ট টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট। পরের অংশ কি পাস্ট ইনডিফিনিট হবে। কিন্তু সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে। আগের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ কি পাস্ট পারফেক্ট টেন্স হবে। যেমন দেখেন, ইট ওয়াজ লং, ইট ওয়াজ লং, পাস্ট ইনডিফিনিট। সিন্স আছে, সিন্সের পূর্বে পাস্ট ইনডিফিনিট, তার মানে পরে হ্যাড সিন হবে, মানে পরে B3 হবে, হ্যাড প্লাস B3 হবে। প্রথমটা পাস্ট ইনডিফিনিট হইলে পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট, দেখেন মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, হ্যাভ পাস্ট, পাস্ট প্রেজেন্ট পারফেক্ট। বলে পরের অংশ ফাদার ডাইড, পাস্ট ইনডিফিনিট। পরের অংশ কি পাস্ট ইনডিফিনিট। কথা বুঝতে পারতেছেন? তাহলে সেন্স যুক্ত বাক্য প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হয়, পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে। প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, সিন্সের পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে। কথা বুঝতে পারছেন? আমি কি বুঝাইতে পারছি কথা? আমার কথা বুঝতে পারতেছেন? তাহলে আমাদের সেন্টেন্স দেখতে হবে। এটা যদি হ্যাঁ, পরে আমার আব্বা কি করবে, আমি ছোট মানুষ, আমার আম্মার ছোট বোন ছিল শালি, তাকে বিয়ে করলেন। তো আমরা তো, আমি আর আমার বড় ভাই, পরবর্তীতে আব্বা বিয়ে করলেন আম্মা মারা যাওয়ার 45 দিনের মধ্যে। তখন ওই ঘরে আবার একটা ছোট ভাই আছে, দুটো বোন আছে। ছোট বোন দুইটা বিয়ে হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম সিন্স দুইটা রুলস চলে আসলো। সিন্স হয় আগের অংশ এক হইলে পরের অংশ আরেকটা, এটা একরকম ওইটা আরেক রকম। পার্টস অফ স্পিচেরও আমাদের বিশাল ক্লাস আছে, অনেকগুলো ক্লাস আছে। নাজির হোসাইন সাহেব, আপনি সময় করে অবশ্যই দেখার চেষ্টা করবেন। তারপরে আমি সময় করে পার্টস অফ স্পিচের একটা বিশাল ক্লাস নিব ওভারঅল, ঠিক আছে? ইসরাফিল হোসেন, আমরা 3/2 বোন। এরপরে আমরা খেয়াল করি কি আছে, কোন সেন্টেন্সের মধ্যে যদি হেয়ার দেয়ার দিয়ে শুরু হয়, এরপরে যদি সিঙ্গুলার নাউন হয়, তাহলে এরপরে সিঙ্গুলার ভার্ব বসবে। হেয়ার দেয়ার দিয়ে কোন সেন্টেন্স শুরু হলে এটার সিঙ্গুলার হইলে সিঙ্গুলার, এটার প্লুরাল হইলে প্লুরাল হবে। যেমন দেখেন, হেয়ার, এখানে দেয়ার ইজ এ হাই স্কুল, এ হাই স্কুল, এ হাই স্কুল, সিঙ্গুলার, সিঙ্গেল হওয়ার কারণে ইজ বসছে। সিঙ্গেল হওয়ার কারণে কি ইজ বসছে, সিঙ্গেল হওয়ার কারণে ইজ বসেছে। আর এখন দেখেন টু হাই স্কুল, টু হাই স্কুলস, ডাবল হওয়ার কারণে এখানে অক্সিলারি ভার্বটা কি এটার প্রভাবিত করছে, এইটার প্রভাব এটাতে পড়ছে, এইটার প্রভাব এটাতে পড়ছে। যে দেয়ার আর টু হাই স্কুলস, দেয়ার ইজ বা হেয়ার আর, এই ইজ কেন হইছে আর কেন হইছে, কারণ পরের হিসাব ধরা হইছে। কি পরের হিসাব ধরা হইছে। ওকে, আচ্ছা, এরপরে দেখি কোন সেন্টেন্সের মাঝে যদি হ্যাড বেটার, উড রেদার, লেট, মাস্ট থাকে, তাহলে এরপরে বেস ফর্ম হয়। বেস ফর্ম মানে কি B1 হয়। কোন সেন্টেন্সে হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, লেট, মাস্ট এগুলা যদি থাকে, এগুলার পরে সবসময় ভার্বের B1 বেস ফর্ম হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ভার্বের কি হয় প্রেজেন্ট ফর্ম হয়। কথা বুঝতে পারছেন? আচ্ছা, কোন সেন্টেন্স যেমন ইউ হ্যাড বেটার গো হোম, আমরা এখানে বলতে পারি না যে ইউ হ্যাড বেটার গন হোম, বলা যায় না। ইউ হ্যাড বেটার গোয়িং হোম বলা যায় না, ইউ হ্যাড বেটার গো হোম বলতে হবে। কেন? হ্যাড বেটার আছে, এই জন্য B1 হয়েছে। আই উইল নট লেট ইউ এন্টার দ্য ক্লাসরুম, এই লেট থাকার কারণে ইউ এন্টার দ্য ক্লাসরুম, এখানে ইন্টার হইছে, ইন্টারডও হয় না, ইন্টারিংও হয় না। কি হয় না? ইন্টারডও হয় না, ইন্টারিংও হয় না। কথা বুঝতে পারছেন? ইন্টারও হয় না, ইন্টারিংও হয় না। ওকে, বিরক্ত লাগতেছে নাকি? হ্যাঁ, মাসুদ আলম সাহেব, বোরিং লাগতেছে? বলতে পারেন যে আহা গো 45 মিনিট হয়ে গেছে, আর কত। না, বিরক্ত লাগা যাবে না,
বিরক্ত বিরক্ত হওয়া যাবে না। এই আমরা আস্তে 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 দেখতে দেখতেই শিখা হয়ে যায়। কথা বলতে বলতে অনেক সময় অনেকে মনে করে যে একটানা বলে যায়, তখন রোবটের মতো যদি আমাদের আচরণ হয়, রোবটের মতো আচরণ হলে তো আমরা বুঝতে পারি না। একটু মাঝে মাঝে দুই একটা কথা এই জন্য বলি, যাতে মনোযোগটা এদিক সেদিক না চলে যায়। হ্যাঁ, এই দিকে যাতে থাকে, মনোযোগ এই দিকে যাতে থাকে। আর কতকাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া, আমার জনম গেল ঘাটে ঘাটে, আমার জনম গেল ঘাটে ঘাটে, পরের বোঝা বাইয়া। আর কতকাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া, জনম গেল আমার ঘাটে ঘাটে, জনম গেল আমার ঘাটে ঘাটে, ভাঙ্গা তরি বাইয়া, পরের বোঝা বইয়া বইয়া, নৌকার গলই গেল খোয়া রে, ওই আমার নিজের বোঝা কে বইবে রে, থাকবো কোথায় যায় রে আমি দুঃখের সারি গাইয়া। এই জীবনে দেখলাম তরি কতই ভাঙ্গা ঘোড়া, আমার দেহ তরি ভাঙলো রে শুধুই, আমার দেহ তরি ভাঙলো রে শুধুই, না জাগিল চরা, আমার ভাবে কেউ কি আছে রে, ওই আমি দুঃখ কব কাহার কাছেতে, আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ রে, তোমার প্রাণে চাইয়া। আর কতকাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া, জীবন গেল আমার ঘাটে ঘাটে, জীবন গেল আমার ঘাটে ঘাটে, পরের বোঝা বইয়া বইয়া রে। তা আমরা বলছিলাম পরবর্তীতে, তারপরে আমরা দেখি কোন সেন্টেন্সের মধ্যে যদি উড দ্যাট থাকে, আমরা যদি কোনো সেন্টেন্সে খুঁজে পাই যে উড দ্যাট আছে, তাহলে এই সাবজেক্টে এরপরে কুড বসবে। কোন সেন্টেন্সের মধ্যে যদি আমরা উড দ্যাট খুঁজে পাই, ওই সেন্টেন্সে মডেল ভার্ব হিসাবে কুড বসবে, নাথিং এলস, আর কিচ্ছু বসবে না, আর কিছু বসবে না। তাহলে যেমন দেখেন উড দ্যাট, আই কুড গো, এখানে কুডের জায়গায় মাইট দিতে পারতো, MIGHT মাইট দিতে পারতো, এখানে মাস্ট দিতে পারতো, এখানে উড দিতে পারতো, কিন্তু না, এগুলা দিবে না, কারণ এটার সাথে উড দ্যাটের সাথে কুডের একটা একটা এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, যে বলে দেওয়া হয়েছে যে কুড বলতেছে তুমি যেখানে আমি সেখানে, আমি যেখানে তুমি সেখানে, তুমি যেখানে আমি সেখানে, আমি যেখানে তুমি সেখানে। হ্যাঁ, এটা আমাদের দেখতে হবে, উড দ্যাট থাকলে কুড বসবে, এটা বসবেই, বসতেই হবে, এছাড়া গতি নেই, উপায় নেই, এটাই নিয়ম, এটাই ধ্রুব সত্য, এটাই ইউনিভার্সাল ট্রুথ, হতেই হবে, হওয়াই লাগবে। যেখানে উড দ্যাট ওখানে কুড, যেখানে উড দ্যাট ওখানে উড। এরপরে দেখি কোন ভার্বের পূর্বে যদি, কি বলছে, কোন ভার্বের পূর্বে যদি মাইন্ড, ওর্থ, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ওই যে একটু আগে আমরা প্রথমেই বলেছিলাম, লুক ফরওয়ার্ড টু, উইথ ইউ মাইন্ড, would you mind, get used to, with an eye to, committed to, confess to, devoted to, take to, addicted to, adhere to, adverse to, approve of, insist on, accustomed to, object to,
এগুলা যদি কোনো সেন্টেন্সের মধ্যে খুঁজে পান, এরপরে যেই ভার্ব থাকবে ওই ভার্বের সাথে আইএনজি হবে। এগুলার পরে যেই ভার্ব থাকবে ভার্বের সাথে কি আইএনজি যুক্ত হবে। যেমন দেখেন, আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু, কি বলছে উইথ এ ভিউ টু, এইটা থাকার কারণে এরপরে যেই ভার্ব আসবে ওইটার সাথে আইএনজি বসবে। এটা থাকার কারণে এর পরবর্তীতে যেই ভার্ব বসবে ওইটার সাথে কি হবে আইএনজি যুক্ত হবে। তো এখন দেখেন উইথ এ ভিউ টু কোথায় আছে, একটু আগে দেখলাম আমরা যে এখানে দেখেন উইথ অ্যান আই টু, এখানে একটা এই যে উইথ এ ভিউ টু, হ্যাঁ উইথ এ ভিউ টু। কোন সেন্টেন্সে এগুলা যদি দেখি, এগুলা দেখি, তাহলে এই যে বিষয়গুলা দেখলেন যে এই প্রত্যেকটা ওয়ার্ড এগুলা যদি গ্রুপ ভার্ব কোথাও যদি খুঁজে পান, এগুলার পরবর্তীতে হ্যাঁ ফ্রেজাল ওয়ার্ড যদি কোথাও খুঁজে পান, সেই ক্ষেত্রে আপনাকে এইটার সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন প্রিসেপ্টরস ইজ কমিটেড টু প্রোভাইডিং, এই যে কমিটেড টু একটা ওয়ার্ড, ফ্রেজাল ওয়ার্ড কমিটেড টু, আমরা এখানে দেখলাম এই যে কমিটেড টু আছে, তো এইটার পরে যে ভার্ব বসবে ভার্বের সাথে আইএনজি হবে, ভার্বের সাথে কি হবে আইএনজি হবে। ঠিক আছে শাহজিদুর রহমান, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে এই ওয়ার্ডগুলো থাকলে, এই জন্য আপনাকে ওয়ার্ডগুলো পড়তে হবে। আমি শুধু দেখাই দেই, কিন্তু আপনাকে যে মুখস্থ করতে হবে, আপনাকে যে সময় দিতে হবে, হ্যাঁ মনে রাখবো কিভাবে, এই জন্য একটু একটু করে পড়তে হবে। একজনকে বলেছিল বুদ্ধিমান কারা, বলল হ্যাঁ কিছু লোক বিয়ের মধ্যে গেছে, তারা চিন্তা করলো যে বিয়ের মধ্যে যাব ঠিক আছে, কিন্তু মুরব্বী নিব না। তা এক মুরব্বী কোন রকম ঠেল্লা ঠুল্লা কয়, বাজি আমারে না নিয়া কিল্লাই যাইবি তোরা, আরে কদ্দুর নেস না জোর করিয়া মুরব্বী উঠা গেছে, যে বুড়া মানুষ আপনার নিয়ে কি আইরাম, কয় না বুড়া মানুষ হলে কি হয়েছে, কাজে লাগলেও লাগতে পারে। তো বিয়েতে যাওয়ার পরে ওদেরকে বলছে যে প্রত্যেকে একটা করে খাসি দিব, খাসি খাইতে হবে, যদি খাসি খাইতে না পারে তাহলে হবে না, বাজি ধরছে। বলে ঠিক আছে, খাসি, তখন তারা চিন্তা করলো ইন্নালিল্লাহ, একটা খাসি একজনে কেমনে খাইবো। তখন ওই যে মুরব্বী তখন বলল যে অসুবিধা কি, তারা তার আমাদের সময় দেয় না, তারা আমাদেরকে কি সময় দেয় না যে 1 ঘন্টার মধ্যে খাইতে হবে, 2-4 দিন যা লাগে লাগে খাইয়াম, অসুবিধা নাই। তো ওই রকম আমাদেরও যে অনেক এতগুলো কেমনে মনে রাখাম, একদিনে তো মনে রাখা সম্ভব না। আজকে দুগা মনে রাখেন, কালকা দুগা মনে রাখেন, আরেকদিন দুগা মনে রাখেন, এইভাবে মনে রাখতে রাখতে দেখবেন একদিন অনেকগুলা হয়ে গেছে। একটু একটু করে করেন, একটু একটু করে নেন, অনেকটুক হয়ে যাবে। একসাথে চাপ নেওয়ার কিছু নাই, রিল্যাক্স মোডে আপনি ওগুলা দেখবেন। কোন সেন্টেন্সের মধ্যে যদি ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ থাকে, এগুলার পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশ কি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। অ্যাজ দো, অ্যাজ ইফ, উইশ থাকলে টু বি ভার্ব হিসাবে ওয়ার বসে। দেখেন অ্যাজ দো, অ্যাজ ইফ, উইশ কোন সেন্টেন্সে থাকলে, যেমন আই উইশ, এই উইশ থাকার কারণে এখানে ওয়ার বসছে। হি টক্স অ্যাজ ইফ, এই যে অ্যাজ ইফ থাকার কারণে এখানে ওয়ার বসছে। এটা সিম্পল বিষয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে কোন সেন্টেন্সের মধ্যে যদি অ্যাজ দো, অ্যাজ ইফ এর আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে। আগের অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট হবে। ওই সিন্সের মতো, কিসের মতো, সিন্সের মতো। আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশ পাস্ট ইনডিফিনিট, আগের অংশ পাস্ট ইনডিফিনিট, পরের অংশ কি, পরের অংশ হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। যেমন হি স্পিক্স অ্যাজ দো, দেখেন অ্যাজ দো আছে, এই অ্যাজ দোর পূর্বে হি স্পিক্স প্রেজেন্ট ইনডিফিনিট, হি স্পিক্স অ্যাজ আছে, এই জন্য পরের অংশে হি নিউ এভরিথিং পাস্ট ইনডিফিনিট হয়েছে। আবার সে ডিসক্রাইব, প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট, পরের অংশ শি হ্যাড বিন প্রেজেন্ট, হ্যাড, এখানে হ্যাড বিন চলে এসেছে, কি হ্যাড বিন চলে এসেছে। ওকে, এরপরে লেস্ট যুক্ত বাক্যে লাস্ট লেস্টের পর ভার্বের পূর্বে শুড বসে। হি রান পাস্ট লেস্ট, হি শুড, লেস্ট থাকলে শুড বসবে। কোনো কিছু করতে ইচ্ছা করলে ফিল লাইক বসবে,
ফিল লাইকের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। কমন 19টা রুলস দিছি, কমন 19টা রুলস দেওয়া হয়েছে। এগুলা দেখলে আশা করি আপনি এগুলারও প্র্যাকটিস করতে পারবেন। ওকে, আমরা এগুলা তখন দেখে ফেলতে পারবো। যে যেমন নিবন্ধনের ক্ষেত্রে দেখেন কি আসছে, যে আই স হিম গো দেয়ার। দেখেন তো আই স হিম, এই একটা ভার্বের পর যদি আরেকটা ভার্ব আসে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ওকে, যে কোন সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে, কয়টা? প্লাস ভার্ব প্লাস ভার্ব, তো সেই ক্ষেত্রে দ্বিতীয়টার সাথে আইএনজি যুক্ত হয়। দ্বিতীয়টার সাথে কি আইএনজি যুক্ত হয়। আই স হিম গোয়িং দেয়ার, এখানে যেমন গো হবে না, ওয়াজ গোয়িং হবে না, গন হবে না, এখানে গোয়িং হবে। কেন? কারণ এই যে স, এটা দ্বিতীয় ভার্ব হিসাবে এখানে আইএনজি বসছে। ওকে, এরপরে দেখেন কোন সেন্টেন্সের মধ্যে যদি ইট ইজ হাই টাইম থাকে, কি থাকে? ইট ইজ হাই টাইম। আমাদের একটা রুলসই আছে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম যদি থাকে, তাহলে ওই সেন্টেন্সটা কি হবে বলেন তো? যেমন এখানে ইট ইজ হাই টাইম ইউ স্টার্ট, আমরা দেখলাম B3, কারণ আমাদের এখানে রুলস, সরাসরি রুলস দেওয়া আছে। দেখেন কোথায় রুলস দেওয়া আছে, যে এই যে উপরেই দেখেন রুলস দেওয়া আছে, যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম যদি থাকে। এই যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে পরবর্তী অংশ পাস্ট ইনডেফিনিট হয়, পরের অংশ কি হয়? পাস্ট ইনডেফিনিট। তাহলে আমরা দেখলাম এখানে আমাদের সেন্টেন্স দেওয়া আছে, আমি বুঝতেছি। ওকে, আচ্ছা, তাহলে আমাদের প্রত্যেকটা রুলস দেওয়া আছে। এখন কাজ কি? কাজ হইল আমাদের এগুলা প্র্যাকটিস করতে হলে আমাকে রুলস দেখতে হবে। আমাকে কি দেখতে হবে? রুলস দেখতে হবে। অনেকেই জানতে চাই বইটার নাম। আচ্ছা, একটা বই আমি এইটা দেখতে পারেন, প্রিসেপ্টরস বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট। ঠিক আছে, আচ্ছা, অনেক সময় হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে আমাদের। দেখেন অনেকে ঘুমাবে, খাবে। আমরা যদি আরেকটু ক্লাস দীর্ঘায়িত করি তখন তারা বিরক্ত বোধ করবে। এই জন্য হ্যাঁ, বিসিএস এর একটা বই, হ্যাঁ আমি সাধারণত বিসিএস এর বইগুলাকে অনুসরণ করি, কারণ ওখানে ডিটেলস এবং মোস্ট ইম্পর্টেন্ট যেগুলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওগুলা থাকে। যার কারণে আমরা তো এখানে সময় নষ্ট করতে আসি নাই। আমাদের উই হ্যাভ নট এনাফ টাইম টু ডিস্ট্রয়, উই কেম হিয়ার ফর শর্ট টাইম। হ্যাঁ, আমরা কি শর্ট টাইমের জন্য এসেছি। দ্যাটস ওয়াই উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু লার্ন মেনি থিংস উইথ ইম্পর্টেন্স। হ্যাঁ, টাইম ওয়েস্ট করা যাবে না। আমরা চেষ্টা করব অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটুক দরকার হয় ততটুক আমরা দেখব। ঠিক আছে, আচ্ছা, ওকে, আমরা আর দীর্ঘায়িত না করি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা অবশ্যই এই ভার্বের এই 19টা রুলস দেখব। পাশাপাশি এখানে দেখেন কতগুলা এক্সারসাইজ দেওয়া আছে, 160টা। কয়টা? 160টা। কি আছে? এই একটু আগে পড়লাম আমরা, কি পড়ছি? আই উইশ টুডে ড্যাশ ফ্রাইডে। একটু আগে দেখলাম, কি দেখলাম? যদি কোনো সেন্টেন্সের মধ্যে উইশ থাকে তাহলে উইশের একটা বন্ধু আছে, উইশের বন্ধু হচ্ছে ওয়ার। উইশের বন্ধুকে ওয়ার। তাহলে আমরা রুলস পাইলাম কিনা? এখন দেখেন হি কুড নট হেল্প, এটা দেখলাম কি? যদি কোনো সেন্টেন্সের মধ্যে কুড নট হেল্প থাকে তাহলে ওর একটা বন্ধু আছে, ওর বন্ধুকে, ওর বন্ধু হইতে হলে প্যান্ট শার্ট পরা হওয়া লাগবে। ওর বন্ধু হইতে হলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হইতে হবে। কি যুক্ত হইতে হবে? আইএনজি। তাহলে এখন দেখেন কোথায় আইএনজি আছে? হি কুডন্ট হেল্প রাইটিং, হি কুডন্ট হেল্প রাইটিং। কথা ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা রুলস দেওয়া আছে, যদি রুলস ব্রেনে রাখতে পারেন তাহলে এইটা হয়ে যাবে। এখানে হি কেপ্ট অন সিং অ্যাজ হি পাস্ট, দেখেন এখানে কেপ্ট, এটা একটা ভার্ব, এটা কি ভার্ব, এরপরে আরেকটা ভার্ব আসছে। তা আমরা জানি দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। দ্বিতীয় ভার্বের সাথে কি যুক্ত হবে?
আইএনজি যুক্ত হবে। ওকে ওকে, আশা করি আজকের ক্লাসটা সবাই বুঝতে পারছেন। আচ্ছা, এবার আমরা আসি 19তম শিক্ষক নিবন্ধন বা আমাদের পরবর্তী নিবন্ধন কেমন হবে। পরবর্তী নিবন্ধন যেমন হবে এটার আমরা একটু ধারণা নিই। ঠিক আছে, আমরা জানি আজকে যে বোর্ডে বৈঠক বসেছে ওখানে যে আমরা সাধারণত মনে করি যে 19তম শিক্ষক নিবন্ধন, শিক্ষক নিবন্ধন নিবন্ধন এইটা আমাদের চিন্তা যে হবে 19তম শিক্ষক নিবন্ধন, কিন্তু এখন বলতেছে যে 19তম শিক্ষক নিবন্ধন হবে না। কেন? কারণ 19তম শিক্ষক, এই নিবন্ধন মানেই হচ্ছে সনদ। নিবন্ধন মানে কি? সনদ। এখন আর সনদ প্রথা থাকবে না। এখন কি সনদ প্রথা থাকবে না। এখন কি থাকবে? এখন থাকবে প্রিলি, এখন থাকবে লিখিত, এখন থাকবে ভাইবা। এরপরে কি? ভাইবা থেকে সরাসরি চাকরি, ভাইবা থেকে সরাসরি চাকরি, ভাইবা থেকে সরাসরি চাকরি। কথা বুঝতে পারছেন? যে আমরা দেখলাম যে সনদ প্রথা বাদ যাবে, সনদ বলতে কিছু থাকবে না। আগে প্রিলি দাও, লিখিত দাও, ভাইবা দাও, সনদের জন্য অপেক্ষা করো, সনদ দিবে, এরপরে গণবিজ্ঞপ্তিতে আবেদন করো, প্রাথমিক সুপারিশ, দ্বিতীয় সুপারিশ ও যোগদান, নিয়োগ, কত কাহিনী। এখন আর এগুলা থাকবে না। প্রিলি, লিখিত, ভাইবা দিয়ে সরাসরি আপনার চাকরিতে চলে যাবেন, প্রতিষ্ঠানে যোগদান করবেন। ওকে, এখন আসি আমাদের এর জন্য কি সিলেবাস আছে। এর জন্য আমাদের সিলেবাসে কি কি যোগ হবে? সাহিত্য যোগ হবে। সাহিত্য, সাহিত্য বলতে এখানে আমাদের ইংরেজি আছে, বাংলা আছে। বাংলা সাহিত্যের কবি সাহিত্যিক যারা আছে, যোগ বিভাজন যে আমরা জানি, এই যে একদম প্রথম থেকে শুরু করে বাংলা ভাষা এবং সাহিত্যের ইতিহাসগুলা দেখতে হবে। 10-15 জন কবির নাম ডিটেলস জানতে হবে। এরপরে ইংরেজির ক্ষেত্রে শেক্সপিয়র থেকে শুরু করে মডার্ন যুগের কবি পর্যন্ত যারা আছে, এভরিথিং আমাদের জানতে হবে। তার মানে আমরা এখন যেই যুগে প্রবেশ করেছি তার জন্য এই এতগুলা পড়া লাগবে। আগে তো আমরা একটু পড়তাম, এখন পড়ার পরিমাণ বাড়াইতে হবে। আর আপনারা ঘুমান, যারা ঘুমানোর ঘুমান, আল্লাহ ভরসা। ঠিক আছে? ওকে, তাহলে আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে যে আমরা আমাদের সর্বোচ্চটুকু পড়ব, সর্বোচ্চ সময় ব্যয় করব। এর মাধ্যমে আমরা ইনশাআল্লাহ যে নতুন যে সার্কুলার আসবে 19-এ গিয়ে আমরা আমাদের চাকরিটা নিশ্চিত করব। অন্তত আমরা দেশে সুনামের সাথে, সম্মানের সাথে যাতে আমরা চাকরিটা করতে পারি ইনশাআল্লাহ। তা আজকের আলোচনা এখানেই সমাপ্ত ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।